আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। গাজায় শেষ ইসরায়েলি জিম্বির মরদেহ উদ্ধার, অভিনন্দন জানালেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। লেবাননে ইসরায়েলি হামলায় টিভি উপস্থাপক নিহত। মাদুরোকে তুলে আনতে গোপন অস্ত্র ব্যবহার, যা নেই অন্য কারো কাছে। ভূমধ্যসাগরে অভিবাসী নৌকা ডুবে প্রায় 50 জনের মৃত্যু। সর্বশেষ জানিয়ে দেব, মেক্সিকোয় ফুটবল মাঠে বন্দুক হামলায় নিহত 11 জন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। গাজা থেকে শেষ ইসরায়েলি জিম্বির মরদেহ উদ্ধার, অভিনন্দন জানালেন ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের হাতে জিম্বি থাকা ইসরায়েলি পুলিশ কর্মকর্তা রন গিভিলির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। দেশটির সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। এই ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করায় তিনি তার কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, এমাত্র গাজা থেকে শেষ বন্দির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে জীবিত 20 জন বন্দী এবং নিহত সবাইকে ফেরত আনা সম্ভব হয়েছে। অসাধারণ কাজ। বেশিরভাগ মানুষই এটিকে অসম্ভব বলে মনে করেছিল। আমার চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন। এর আগে গত সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা গাজার উপত্যকা থেকে তাদের শেষ বন্দির মরদেহ শনাক্ত ও উদ্ধার করেছে। এক সামরিক বিবৃতিতে বলা হয়, সার্জেন্ট ফার্স্ট ক্লাস র্যাঙ্কভিলির মরদেহ শনাক্ত করা হয়েছে এবং তা দাফনের জন্য ফেরত পাঠানো হবে। বিবৃতিতে আরও বলা হয়, এর মাধ্যমে গাজার উপত্যকা থেকে সব বন্দীকে ফেরত আনা হলো। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পুনর্গঠন নয়, পরবর্তী ধাপ হবে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা উপত্যকাকে সামরিকরণ করা। রন গিভিলির দেহাবশেষ উদ্ধারের ঘোষণার পর ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু বলেন, আমাদের এই পর্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ আছে, বিলম্বিত করার নয়। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মার্কিন সেন্ট্রাল কমান্ড অঞ্চলের অধীনস্থ ভারত মহাসাগরের অবস্থান নিয়েছে বহরটি। মঙ্গলবার 27 জানুয়ারি এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম ফোর্বস এই তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের নৌবহরে অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্রাইক গ্রুপটিতে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। 3টি ফুটবল মাঠের সমান এই নৌযান রঙ্গনগুলের সর্বাধিক প্রযুক্তিতে সুসজ্জিত। এর বহরে প্রায় 7 ধরনের যুদ্ধজাহাজ, ডায়ার স্টার ও নৌযান রয়েছে। এছাড়াও রয়েছে 3 ধরনের আকাশযান ও বিভিন্ন হেলিকপ্টার। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর বিমানবাহী রণতরীটি দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে নেওয়া হয়। মধ্যপ্রাচ্য সহ উত্তর পূর্ব আফ্রিকা, মধ্য ও দক্ষিণ এশিয়ায় মোট 21টি দেশ নিয়ে গঠিত যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ভৌগোলিক অবস্থান। লেবাননে ইসরায়েলি হামলায় টিভি উপস্থাপক নিহত। দক্ষিণ লেবাননের শহর টাইরে ইসরায়েলি হামলায় একজন টেলিভিশন উপস্থাপক নিহত হয়েছেন। তিনি লেবাননের আল মানার টিভি স্টেশনে কাজ করতেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এসব তথ্য জানিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহ সমর্থিত আল মানার টিভি স্টেশনে কাজ করা উপস্থাপক আলেনুর আল দিনকে হত্যা করা হয়। এদিকে আল মানার টিভি নিশ্চিত করেছে টাইরে হামলায় আল দিন নিহত হয়েছেন, যিনি আগে আল মানার চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে কাজ করতেন। হিজবুল্লাহ তার হত্যাকে একটি বিশ্বাসঘাতক হত্যা বলে অভিহিত করেছে। এদিকে লেবাননের তথ্যমন্ত্রী পল মরকস ইসরায়েলি হামলা নিন্দা করেছেন। সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে এই ধরনের হামলা সাংবাদিক বা মিডিয়া ক্রুদের কাউকেই রেহাই দিচ্ছে না। মন্ত্রী বলেন, আমরা মিডিয়া পরিবারের প্রতি আমাদের সংহতি ও সমবেদনা ঘোষণা করছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তার দায়িত্ব পুরোপুরি গ্রহণ করার জন্য এবং এই লঙ্ঘন বন্ধ সহ লেবাননে মিডিয়া পেশাদারদের সুরক্ষা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। গত সোমবার আল দিনের হত্যার আগে 2023 সাল থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে 6 জন লেবাননের সাংবাদিক নিহত হয়েছিলেন। সাংবাদিকদের সুরক্ষা কমিটির একটি সমীক্ষা অনুসারে অন্যান্য পর্যবেক্ষকরা লেবাননের সাংবাদিক নিহতের সংখ্যা 10 বলে উল্লেখ করেছেন। এর আগে গত সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল যে টাইরে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হয়েছেন, যদিও তখনও নিহতের নাম ঘোষণা করেনি। মন্ত্রণালয় যোগ করেছে যে পৃথক ইসরায়েলি হামলায় নাবাতিহ শহরের কাছে কাফার রুম্মানে আরও 2 জন নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী পরে আল দিনের হত্যার কথা স্বীকার করেছে, যাকে তারা হিজবুল্লাহ সদস্য হিসেবে উল্লেখ করেছে। এছাড়া দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকায় আরও 2 জনকে আঘাত করার কথাও স্বীকার করেছে ইসরায়েল।
মাদুরোকে তুলে আনতে গোপন অস্ত্র ব্যবহার যা নেই অন্য কারো কাছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করার সময় যুক্তরাষ্ট্র গোপন অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। মঙ্গলবার 27 জানুয়ারি আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির প্রাদ্রিনো লোপেজ গত সপ্তাহে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে উন্নত সামরিক প্রযুক্তি পরীক্ষার ক্ষেত্র হিসাবে ব্যবহার করেছে যা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অস্ত্রের উপর নির্ভর করে এবং আগে কখনো এটি ব্যবহৃত হয়নি। ভেনেজুয়েলার সংবাদপত্র এল ইউনিভার্সাল অনুসারে এসব তথ্য জানা গেছে। গত রোববার 25 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে বলেছেন মার্কিন বাহিনী প্রকৃতপক্ষে একটি অস্ত্র ব্যবহার করেছে যাকে তিনি ডিসকম্বোবুলেটর বলে উল্লেখ করেছেন। আল জাজিরা জানায় মাদুরোকে অপহরণ করার জন্য তারা যে সামরিক মিশন চালিয়েছে তা বিশদ প্রকাশ করা হয়নি, তবে নিরাপত্তা রক্ষীদের বিভ্রান্ত করতে বা সরঞ্জাম এবং অবকাঠামো নিরেস্কিউ করতে অস্ত্র ব্যবহার করার ইতিহাস যুক্তরাষ্ট্রের আছে। সোমবার 26 জানুয়ারি প্রাদ্রিনো লোপেজ জানান কারাকাসে মার্কিন হামলার সময় 47 ভেনেজুয়েলার সেনা নিহত হয়েছিলেন। 32 জন কিউবান সৈন্য, যাদের মধ্যে কেউ কেউ মাদুরোকে সুরক্ষা দিয়েছিলেন, তারাও নিহত হন। এল ইউনিভার্সালকে উদ্ধৃত করে জানানো হয় ট্রাম্প স্বীকার করেছেন তারা এমন অস্ত্র ব্যবহার করেছে যা যুদ্ধক্ষেত্রে কখনো ব্যবহৃত হয়নি, এমন অস্ত্র যা বিশ্বের কারো কাছে নেই। তারা সেই প্রযুক্তিটি 3 জানুয়ারি 2026 তারিখে ভেনেজুয়েলার বিরুদ্ধে ব্যবহার করেছিল। মার্কিন নিউজ চ্যানেল নিউজ নেশনকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেছিলেন যে সেখানে একটি সৈনিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। মাদুরোর অপহরণের কয়েকদিন পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কয়েকটি মন্তব্য পুনরায় পোস্ট করেছেন যা ভেনেজুয়েলার একজন নিরাপত্তা প্রহরী এক্স এ পোস্ট করেছিলেন বলে মনে করা হচ্ছে। তিনি লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশনের সময় এমন কিছু চালু করেছিল যা খুব তীব্র শব্দ তরঙ্গের মতো ছিল। হঠাৎ আমার মনে হলো আমার মাথার ভেতর থেকে বিস্ফোরিত হচ্ছে। নিরাপত্তারক্ষী লিখেছেন আমাদের সবার নাক থেকে রক্ত পড়তে শুরু করে, কেউ কেউ রক্তবমি করেছিল, আমরা নাড়াচাড়া করতে না পেরে মাটিতে পড়ে যাই। তবে আল জাজিরা এই অ্যাকাউন্টটি যাচাই করতে সক্ষম হয়নি। গত সপ্তাহের নিউজ নেশন সাক্ষাৎকারেও ট্রাম্প স্বীকার করেছিলেন সৈনিক অস্ত্র মাদুরোর কিউবার দেহরক্ষীদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল। ট্রাম্প আরও জানান অন্য কারো কাছে এটি নেই এবং আমাদের কাছে এমন অস্ত্র আছে যা কেউ জানে না। আমি বলি তাদের সম্পর্কে কথা না বলাই সম্ভবত সবচেয়ে ভালো, কিন্তু আমাদের কাছে কিছু অবিশ্বাস্য অস্ত্র আছে। এটি ছিল একটি অবিশ্বাস্য আক্রমণ। ভুলে যাবেন না যে বাড়িটি একটি দুর্গ এবং সামরিক ঘাঁটির মাঝখানে ছিল। পরে রোববার ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামূলক সরঞ্জাম নিরস্কিউ করার জন্য ডিজাইন করা একটি অস্ত্র ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সবচেয়ে পরিচিত সৈনিক সিস্টেমগুলো হল দিক নির্দেশামূলক আকস্টিক হাইলিং এবং সতর্কতা ডিভাইস, বিশেষ করে দীর্ঘ পরিসরের আকস্টিক ডিভাইস। কয়েক সপ্তাহ আগে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে মার্কিন বাহিনী। মাদুরোর বিরুদ্ধে মাদক রাষ্ট্র পরিচালনার অভিযোগ তুলে হামলা চালায় ট্রাম্প বাহিনী। ভূমধ্যসাগরে অভিবাসী নৌকাডুবে প্রায় 50 জনের মৃত্যু। ভূমধ্যসাগরের নৌকাডুবে প্রায় 50 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। বেঁচে থাকা একজনের অ্যাকাউন্টের বরাত দিয়ে টাইমস অব মাল্টা এই তথ্য জানিয়েছে। মাল্টার সশস্ত্র বাহিনীর সংবাদপত্রকে জানায় গত শুক্রবার তিউনিসিয়ার একটি পণ্যবাহী জাহাজের মাধ্যমে একজনকে সমুদ্র থেকে উদ্ধার করা হয় এবং পরে চিকিৎসার জন্য মাল্টায় আনা হয়। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে একজন জীবিত ব্যক্তিকে মাল্টায় উদ্ধার করা হয়েছে। তার মতে 50 জনের মৃত্যু হয়েছে। অভিবাসীরা তিউনিসিয়া থেকে যাত্রা শুরু করে প্রায় 24 ঘন্টা পানিতে কাটায় বলে জানানো হয়। অ্যালাম ফোন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অভিবাসীদের জন্য একটি স্বাধীন সহায়তা গোষ্ঠী। মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স এই তথ্য নিশ্চিত করেছে। গত সপ্তাহে অ্যালাম ফোন আরও জানায় তিউনিসিয়া থেকে ছেড়ে যাওয়া কমপক্ষে 3টি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ভূমধ্যসাগরে প্রায় 150 জন নিহত হন। ডুবে যাওয়া নৌকাটি তাদের মধ্যে একটি ছিল কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মেক্সিকোয় ফুটবল মাঠে বন্দুক হামলায় নিহত 11 জন। মেক্সিকোয় একটি ফুটবল মাঠে ভয়াবহ বন্দুক হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 11 জন। ভয়াবহ এই ঘটনায় আহত হয়েছে আরও 12 জন। মঙ্গলবার 27 জানুয়ারি এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এই তথ্য জানায়। গত রোববার 15 জানুয়ারি গুয়েনাজুয়েনুতু প্রদেশের সালামানকা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে এই হামলার শিকার হন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান সে সময় অন্তত 100 রাউন্ড গুলির শব্দ শোনা যায়। একাধিক গাড়িতে চেপে কিছু বন্দুকধারী
সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালায় দর্শকদের উপর। এতে হতাহত হয় নারী ও শিশুসহ বহু মানুষ। এখনও জানাজানি ভয়াবহ এই হামলার কারণ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে 11 জনের মৃত্যুই নিশ্চিত হয়েছে। এর মধ্যে 10 জন ঘটনাস্থলে নিহত হন আর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও বলা হয়েছে গুলিবিদ্ধ হয়ে আহত 12 জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঘটনাটি তদন্ত করতে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। এই ঘটনার একদিন আগে সংঘটিত হয় একাধিক সহিংস হামলার ঘটনা, যাতে প্রাণ হারায় 5 জন ও অপহরণের শিকার হয় 1 জন। সম্প্রতি প্রদেশটিতে বেড়েছে বিভিন্ন গ্যাং এর প্রকোপ, হত্যাকাণ্ড, মাদক পাচার সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এসব সংগঠন।